হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আজকের এই ক্লাসে চীনের সুই রাজবংশের ইতিহাস নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে চীনের যে ক্রোনোলজিক্যালি ইতিহাস সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তাং বংশের আগে চীনে সুই রাজবংশের শাসন শুরু হয়। তো তার আগে চীনে বিভিন্ন রাজবংশের শাসন ছিল এবং চীন মূলত উত্তর এবং দক্ষিণ রাজ্য এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। উত্তর দিকে বিভিন্ন রাজবংশের শাসন ছিল, দক্ষিণ দিকেও বিভিন্ন রাজবংশের শাসন সেই সময় চীনে দেখা যায়। যেরকম উত্তর যে রাজবংশ, সেখানে চি রাজবংশ, চৌ রাজবংশ এই ধরনের রাজবংশের শাসন ছিল। দক্ষিণ রাজবংশগুলির মধ্যে ছেন রাজবংশের শাসন আমরা দেখতে পাচ্ছি। তো এরই মধ্যে সুইদের কিন্তু উত্থান ঘটেছিল। কিভাবে সেই উত্থান ঘটেছিল সেটা আমাদের একটু ভালো করে দেখা দরকার। 581 খ্রিস্টাব্দে উত্তর চৌরাজ্যের সিয়ানপেই শাসকদের হান জাতিভুক্ত ইয়াংচিয়ান নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রাজ্যের সকল ক্ষমতা দখল করে সুই রাজবংশের প্রতিষ্ঠা করেন। তিনিই কিন্তু সিংহাসন দখল করার পর ওয়েনতি নামে পরিচিতি হন। এবার যদি কখনো প্রশ্ন আসে সুই রাজবংশের প্রতিষ্ঠাতাকে বা প্রথম শাসককে, তাহলে সঠিক উত্তর হবে কি ওয়েনতি, যিনি ইয়াংচিয়ান নামেও পরিচিত ছিলেন। এবং তার শাসনকালের মেয়াদ কত? তিনি 541 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 604 খ্রিস্টাব্দে তিনি মারা যান এবং 581 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন। তো 589 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েনতি তিনি দক্ষিণ চীনের যে ছেন রাজবংশ, সেই রাজবংশকে পরাজিত করে পূর্ব চীনের যে দ্বিধাবিভক্ত রূপ, অর্থাৎ একদিকে উত্তর এবং দক্ষিণ চীন, তাদেরকে একত্রিত করে একটা ঐক্যবদ্ধ চীনের সূচনা করে। এবং তার রাজত্বকালে আমরা বিভিন্ন ধরনের নীতি নিতে দেখতে পাই, যেটা চীনের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। কি ছিল সেটা? সেটা হচ্ছে যে ওয়েনতি যখন সিংহাসনে বসেন, তারপরে তিনি ভূমি সংস্কারের ওপর জোর দিয়েছিলেন। অর্থাৎ এই যে তার শাসনকালের মেয়াদ, সেই শাসনকালের মধ্যে তিনি ভূমি সংস্কারের ওপর জোর দেন। বিশেষ করে কৃষকদের করের ভার তিনি লাঘব করেছিলেন এবং কৃষি উৎপাদন ব্যবস্থা যাতে অগ্রগতি লাভ করে তার জন্য তিনি বিভিন্ন ধরনের নীতি নেন। জনসংখ্যা বৃদ্ধি তার আমলে পেয়েছিল, মুদ্রা ব্যবস্থার উন্নতি করেন, সারা দেশে ওজন এবং দৈর্ঘ্য পরিমাপ সেটাকে এক এবং অভিন্ন অংশে পরিণত করেন। অর্থাৎ চীনের বিভিন্ন ক্ষেত্রে আমরা বিকাশ, সেই বিকাশটা কিন্তু ওয়েনতির শাসনকালে দেখতে পাচ্ছি। বিশেষ করে কৃষিক্ষেত্রে যেমন অগ্রগতি ঘটেছিল, হস্তশিল্প ব্যবসা বাণিজ্যেরও বিকাশ তার আমলে ঘটতে আমরা দেখতে পাচ্ছি। তারপরে সুই বংশের যে দ্বিতীয় সম্রাট হন, তার নাম হচ্ছে ইয়াংতি, ঠিক আছে, যার শাসনকাল 605 থেকে 618 খ্রিস্টাব্দ। তো সিংহাসনে বসার কিছুদিনের মধ্যে তিনি কিন্তু ব্যাপক হারে নির্মাণ কার্য শুরু করেন। তিনি লুইয়াং, নগরটির নাম মনে রাখবে, লুইয়াং যে নগর, সে নগরকে পুনর্নির্মাণ করেন এবং সেই পুনর্নির্মাণের জন্য তিনি 20 লক্ষ লোককে নিযুক্ত করেন, যাতে সেই নগরকে আবার পুনর্গঠন করা হয়। তিনি লুইয়াংকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের হাংচো এবং উত্তরাঞ্চলের চুন, যেটা আধুনিক পেইচিং নামে পরিচিত, সেখানকার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এর মহাপ্রাচীর, সেই মহাপ্রাচীরের মেরামত করার জন্য অতিরিক্ত 10 লক্ষ লোককে নিযুক্ত করেন। সুতরাং দেখতেই পাচ্ছ যে তার যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য কত মানুষকে তিনি কাজে নিযুক্ত করেছিলেন এবং এই কারণে তার সময় চীনের অর্থ কিন্তু অনেকটা বেরিয়ে যেতে থাকে। এছাড়াও তার আমলে সব থেকে বড় যে কাজ, সেটি হচ্ছে মহাখাল বা গ্র্যান্ড ক্যানেল, সেটা তিনি নির্মাণ করেন এবং এই নির্মাণের মধ্যে দিয়ে লুইয়াং, হাংচো এবং চৌচুন এই যে অঞ্চল, সে অঞ্চলকে তিনি সংযুক্ত করেছিলেন এই গ্রেট খালের মধ্যে দিয়ে। সুতরাং যদি কখনো এমন প্রশ্ন আসে চীনের গ্রেট ক্যানেল বা মহাখাল এটি কে খনন করেছিলেন, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইয়াংতি। তো চীনের এই মহাখালে যথেষ্ট গুরুত্ব রয়েছে, শুধুমাত্র অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও আমরা যথেষ্ট গুরুত্বের বিষয়টা এখানে দেখা যাচ্ছে এবং এই খাল উত্তর এবং দক্ষিণ চীনের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করেছিল। সুতরাং সাংস্কৃতিক এবং বাণিজ্যিক বা অর্থনৈতিক যে সমৃদ্ধি, সেটা এই খালের মধ্যে দিয়ে এসেছিল। সম্রাট ইয়ান্তি, তার আমলে তো প্রচুর পরিমাণে নির্মাণ কার্য পরিচালনা করা হয়েছিল
এবং সেই নির্মাণ কার্য পরিচালনার দরুন প্রচুর মানুষের প্রাণহানি ঘটে, প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। তার সত্ত্বেও সম্রাট ইয়াংতি তিনি পশ্চিমাঞ্চলের যে থু ইউহুন উপজাতি তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন, এমনকি কোরিয়া দেশের বিরুদ্ধেও তিনি একটি যুদ্ধ অভিচালনা করেছিলেন। তো এই দরুন কি হচ্ছে যে তার আমলে জনগণের দুঃখ দুর্দশা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ধরনের যে একটা বাড়তি চাপ চীনের ওপর এসেছিল, সুই রাজবংশের ওপর আসে, সেই চাপের দরুন তার সময়ে কি হয়েছিল, সেই কৃষক বিদ্রোহ সংগঠিত হয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সুই রাজবংশের শাসক ওয়েন্তি এবং ইয়াংতি উভয়েই কিন্তু কৃষকদের অস্ত্র রাখা সেটা কিন্তু নিষিদ্ধ করেছিল, কারণ চীনের কৃষকরা তারা কিন্তু নিজেরা অস্ত্র রাখতে পারতেন। তো এই দুই শাসক কি করলেন, বারবার আদেশ জারি করে কৃষকদের অস্ত্র রাখা সেটাকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেন। তো এইরকম বিভিন্ন ধরনের নীতি নেওয়া সত্ত্বেও ইয়াংতির শাসনকালের শেষের দিকে কৃষকরা ক্রমশ বিদ্রোহ করতে থাকে, কারণ কৃষকদের ওপর যখন অতিরিক্ত করের বোঝা চাপবে, শ্রমিকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপবে, তখন তারা সেই কর দিতে অসমর্থ হয় এবং তারা বাধ্য হয়ে বিদ্রোহের পথে পা বাড়ায়। চাই রাং এবং তো চিয়ান্তে এই দুজন ব্যক্তির নেতৃত্বে চীনে ব্যাপকভাবে একটা কৃষক গণ অভ্যুত্থান সংগঠিত হয়। তো শুধুমাত্র কৃষক বলে নয়, সাধারণ মানুষও সেই বিদ্রোহে যোগদান করে এবং এই বিদ্রোহে যোগদানের মধ্যে দিয়ে একটা গণ অভ্যুত্থান চীনে সংগঠিত হতে আমরা দেখতে পাচ্ছি। গণ অভ্যুত্থানের ফলে চীনে সুই যে রাজবংশ, সেই রাজবংশের কিন্তু পতন ঘটে। কত সালে? 1618 খ্রিস্টাব্দে চীনে সুই রাজবংশের পতন ঘটে। তারপর শুরু হয় তাং রাজবংশের ইতিহাস। তো এই যে সুই রাজবংশ, সেই সুই রাজবংশের আমরা কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলো দেখতে পাই সেটা একটু দেখা দরকার। চীনে দীর্ঘদিনের বিভাজনের অবসান ঘটে চীনে ঐক্যের বিষয়টি সূচিত হয়। আমরা চীনে মহাখাল এবং মহাপ্রাচীরের সংস্কারের বিষয়টি দেখতে পাচ্ছি। মুদ্রা ব্যবস্থা, বাণিজ্যের উন্নতি, এই বিষয়টাও সুই রাজবংশের আমলে সংগঠিত হয়েছিল। তো খুব অল্প সময় শাসন করলেও এই সুই রাজবংশের আমলে চীনের উন্নতির বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, কারণ কৃষক বিদ্রোহ হলেও যে দুজন শাসক শাসন করে গিয়েছিলেন তাদের আমলে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। তো 618 খ্রিস্টাব্দে সুই রাজবংশের পতনের অন্যতম কারণই ছিল এই কৃষক বিদ্রোহ। অর্থাৎ যিনি কৃষক বিদ্রোহের নেতা ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে লি ইউ ওয়ান। তিনি কিন্তু 618 খ্রিস্টাব্দে কৃষক অভ্যুত্থান ঘটিয়ে সুই রাজবংশের পতন ঘটান এবং নিজে ক্ষমতা দখল করেন। তারপর শুরু হয় তাং বংশের ইতিহাস। ঠিক আছে, তো আজকের আলোচনা এখানে আমি সমাপ্ত করছি। এরপরে আমরা চীনের তাং রাজবংশের ইতিহাস নিয়ে আলোচনা করব। আর তোমাদের এটাও জানিয়ে রাখি যে পিএসসির পরীক্ষার জন্য আমাদের দ্বিতীয় ব্যাচ সেটা শুরু হয়েছে। তোমরা যারা আমাদের কাছে গাইডেন্স নিতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং তোমরা যারা প্রাচীন চীন, মিশর, গ্রিস, রোম এবং মধ্যযুগের ইউরোপের ইতিহাসের ওপর বইটি সংগ্রহ করোনি তারা অবশ্যই বইটি সংগ্রহ করে নিও, কারণ যেমন এই টপিকগুলোর উপর থেকে প্রশ্ন আসবে সেই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা সেই বইয়ের মধ্যে দিয়েছি। আর আমাদের এই ক্লাসগুলো রেগুলার তোমরা একটু করবে, তাহলেও কিন্তু তোমাদের এই বিষয়গুলোর উপর ভীতি অনেকটা দূর হয়ে যাবে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে তোমরা জানাবে। আর এখনো পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।